জন্ম থেকেই আমাদেরকে মানুষ করার জন্য বাবা মা তাদের সর্বস্ব ত্যাগ করে দেয়। নিজেদের ইচ্ছা, স্বপ্ন, শখ, খুশি সব জলাঞ্জলি দিয়ে আমাদের খেয়াল রাখে। কিন্তু বড় হবার পর আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে বাবা মায়ের খোঁজ নেওয়ারও সময় হয়ে ওঠে না। ছেলেমেয়েরা কাছে না থাকলে বাবা মায়ের কতটা কষ্ট হয় তা কি আমরা জানি? পুরো দুনিয়ার মাঝে তারা একা হয়ে পড়ে। এমনই একা হয়ে যাওয়া বাবা মায়ের গল্প আজ আপনাদেরকে শোনাবো। তাদের ছেলেমেয়েকে কাছে পাওয়ার আকুতি আপনার হৃদয়ে হাহাকার জাগিয়ে তুলবে। পরিবারের প্রতি দায়িত্ব একটু হলেও উপলব্ধি করতে পারবেন। তো আসুন শুনে আসি একটা সুন্দর মন ছুঁয়ে যাওয়া পারিবারিক গল্প, সাতামানাম ভবতীর এক্সপ্লানেশন। শহর থেকে অনেক দূরে আত্রেয়পুরাম নামের একটা প্রত্যন্ত গ্রাম। সেখানে একটা বিশাল বাড়িতে বাস করে রাঘব এবং তার স্ত্রী জানকী। তাদের দুই ছেলে এবং এক মেয়ে থাকলেও তারা সবাই বিদেশে সেটেল। ব্যস্ততার কারণে তারা গ্রামে তেমন একটা আসে না বললেই চলে। এদিকে বাবা মা তাদের আশায় প্রতিনিয়ত দিন গুনে যায়। একদিন জানকীর ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তাই সে রাঘবকে বলে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠানের আর মাত্র ২০ দিন বাকি। সে যেন ছেলেমেয়েদের এবারের অনুষ্ঠানে আসতে বলে। রাঘব ছেলেমেয়েদের উপর অভিমান করেছিল, তাই সে বলল, ওরা কি আমাদের অতিথি নাকি? ওদের দাওয়াত দিয়ে ডেকে আনতে হবে কেন? এতগুলো বছর কেটে গেল, কতবার ওদের আসতে বললাম, তবুও তো ওরা একটাবারের জন্য এলো না। বুড়ো বাবা মায়ের জন্য ওদের কোনো চিন্তাই নেই। না, আমি আর ওদের আসার কথা বলতে পারবো না। এটা শুনে জানকী জেদ ধরে, যদি রাঘব ছেলেমেয়েদের আসতে না বলে তাহলে সেই ছেলেমেয়েদের কাছে চলে যাবে। এটা শুনে রাঘব শকড হয়ে যায় আর জিজ্ঞেস করে, এটা তুমি কি বললে? তুমি আমাকে ছেড়ে চলে যাবে? জানকী বলল, বিয়ের পর আমার বাবা মাকে ছেড়ে চলে এসেছিলাম, কারণ আমার জন্য তুমি যথেষ্ট ছিলে। কিন্তু এখন আমার ছেলেমেয়েদের প্রয়োজন। ওরা যদি এবারে সংক্রান্তির অনুষ্ঠানে না আসে তাহলে আমি ওদের কাছে চলে যাব। স্ত্রীর মুখে এই কথাগুলো শুনে রাঘব বেশ কষ্ট পায়। তবে সে ভেবেছিল এগুলো হয়তো জানকী আক্ষেপ করে বলছে। কিন্তু একটু পর দেখা যায় জানকী প্রতিবেশী বাঙারাজুকে ডেকে তার জন্য বিমানের টিকিট কেটে আনতে বলছে। জানকী জানায় তার কাউকে দরকার নেই, সে একাই ছেলেমেয়েদের কাছে চলে যাবে। দূর থেকে এটা শুনে রাঘব এবার তার ৩ ছেলেমেয়েকেই ইমেল করে জানিয়ে দেয় সে তাদের মাকে ডিভোর্স দিচ্ছে। তারা যেন এসে সিদ্ধান্ত নেয় ওদের মা কার সাথে থাকবে। যদি তারা না আসে তবে তাদের মাকে সে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। সবার প্রথমে মেইল পায় আমেরিকা প্রবাসী বড় ছেলে রাভি। রাভি মেইল দেখে একদম হকচকিয়ে যায়। সে স্ত্রীকে ডেকেও ব্যাপারটা জানায়। এরপর রাভি বাবাকে ফোন দিয়ে এই ব্যাপারে জিজ্ঞেস করলে রাঘব বলে, ফোনে এত সব কথা বলা সম্ভব না। কথা বলতে চাইলে সে যেন বাড়িতে এসে সামনাসামনি কথা বলে। তো বাধ্য হয়ে রাভি জানায়, ঠিক আছে বাবা, তাহলে আমি বাড়িতেই আসছি। জানালার পাশ থেকে ছেলে আসছে শুনে জানকী আনন্দে আত্মহারা হয়ে যায়। তো এবার রাভি কানাডা প্রবাসী তার ছোট ভাই কল্যাণকে ফোন দেয়। কল্যাণ মেইল দেখে ব্যাপারটাকে তেমন সিরিয়াসভাবে নিয়েছিল না। তবে রাভি তাকে বোঝায় তাদের বাবা যেমন জেদি, তাতে সে যে এরকম করবে না তার কোনো গ্যারান্টি নেই। ব্যাপারটার গুরুত্ব বুঝতে পেরে কল্যাণও এবার বাবাকে ফোন দিয়ে জানায় সেও বাড়ি আসছে। তো দুই ছেলের পর এবার বাকি থাকে অস্ট্রেলিয়ার প্রবাসী মেয়ে ঝান্সি। সেও মেইল দেখার পর খুব বিচলিত হয়ে পড়ে। দ্রুতই হাজব্যান্ড কিশোরকে জানায় আর বলে তাদের দ্রুত ইন্ডিয়া ব্যাক করতে হবে। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে কিশোরও গ্রামে যেতে রাজি হয়। এবার ঝান্সি তার মেয়ে নিত্যাকে ঘুম থেকে ডেকে তুলে জানায় আগামী সপ্তাহেই তারা ইন্ডিয়ায় যাচ্ছে। যদিও নিত্যা যেতে চাইছিল না, তার এসব গ্রামটামের প্রতি তেমন আগ্রহ নেই। তবুও মায়ের জোরাজুরিতে সে রাজি হয়ে যায়, তবে শর্ত দেয় গ্রামে ভালো না লাগলে সে সাথে সাথেই অস্ট্রেলিয়ায় ব্যাক চলে আসবে। যাই হোক, গ্রামে সংক্রান্তি মেলার আয়োজন শুরু হয়ে গিয়েছিল। রাঘব মেলার আয়োজন পরিদর্শনে গেলে গ্রামের লোকজন তার কাছে এগিয়ে এসে তার অনেক প্রশংসা করে। এই গ্রামে রাঘবের আলাদা রেপুটেশন আছে। গ্রামের মানুষের আপদে বিপদে সে সবসময় তাদের পাশে থাকে, তাই সবাই তাকে অনেক সম্মান করে। তো সবার সাথে কথা বলা শেষ করে রাঘব একজনকে বলে সে যেন রাজুকে তার কাছে পাঠায়। রাজু হলো বাঙা রাজুর ছেলে। তবে রাঘব রাজুকে নিজের ছেলের মতো করেই স্নেহ, ভালোবাসা, শাসন দিয়ে মানুষ করেছে। বলা যায় রাজুর ফ্যামিলি রাঘবের ফ্যামিলিরই একটা অংশ। তো রাজু একসময় মন্দিরে পূজা দিয়ে বের হচ্ছিল। তখন গ্রামের একটা মেয়ে সুব্বু তাকে দেখে কথা বলার জন্য এগিয়ে আসে। সুব্বু রাজুকে অনেক পছন্দ করে, তবে রাজু অবশ্য সুব্বুকে সেভাবে প্রশ্রয় দেয় না। সুব্বু রাজুকে বলে তার মাইক্রোসফটে ৯০,০০০ টাকা বেতনে একটা চাকরি হয়েছে, তাই রাজু যেন বিয়ের পর তার সাথে হায়দ্রাবাদে চলে আসে। কিন্তু রাজু জানায় সে এই গ্রাম ছেড়ে কোথাও যাবে না। এখান থেকে সে গ্রামের মানুষ আর তার দাদু মানে রাঘবের সেবা করবে। তো একসময় একজন রাজুকে বলে রাঘব তাকে ডাকছে। এটা শোনা মাত্রই সে রাঘবের কাছে চলে যায়। রাঘব মেলার আয়োজনে খরচের জন্য একজন লোককে টাকা দিতে বলে। রাঘব রাজুকে অনেক বিশ্বাস করত, তাই খরচপাতির বিষয়গুলো সামলানোর দায়িত্ব তার উপরেই দিয়েছিল। তো কাজ সেরে রাজু বাইকে করে রাঘবকে নিয়ে বাড়ি ফেরে। বাড়ি গিয়ে দেখে জানিকে মিষ্টি পিঠা বানিয়ে হুলস্থুল করে ফেলেছে।
এতদিন পর ছেলেমেয়েরা আসবে, এই আনন্দে সে প্রায় পাগলই হয়ে গিয়েছিল। একটু পর রাঘব রাজুকে বলে ঝান্সি আগামীকাল আসছে, সে যেন স্টেশন থেকে ওদের রিসিভ করে নিয়ে আসে। তো মেয়ে আসার আনন্দে জানকীর রাতে তো ঘুমই আসছিল না। সে রাজুকে ডেকে তুলে বলে, তুই কি জানিস ঝান্সি যে প্লেনে আসছে ওটা কখন এসে পৌঁছাবে? অদ্ভুত প্রশ্ন শুনে রাজু বলে, যখন আসার আসবে তো, এখন তুমি ঘুমাতে যাও। কিন্তু জানকীর ঘুম তবুও আসে না। কিছুক্ষণ পর আবারও এসে রাজুকে ডেকে তুলে বলে, এই রাজু, আমার মনে হচ্ছে ঘড়িতে কোনো সমস্যা হয়েছে, ঘড়ির কাঁটাটা স্লো ঘুরছে রে, সময় যেন কাটছেই না। রাজু বিরক্ত হয়ে বলে, তোমার ছেলে মেয়ে আসছে বলেই ঘড়ির কাঁটা স্লো হয়ে যাবে না, এটা ঠিকভাবেই ঘুরছে। এতগুলো বছর অপেক্ষা করতে পারলে আর কয়েকটা ঘন্টা অপেক্ষা করতে পারছো না? যাও তো ঘুমাও গিয়ে। কিন্তু এবারও জানকীর ঘুম হয় না। ভোরের আলো ফোটার আগেই সে আবারও রাজুকে ঘুম থেকে ডেকে তুলে এয়ারপোর্টে পাঠিয়ে দেয়। রাজু গিয়ে ওদের রিসিভ করে নিয়ে আসে। আসার পথে ঝান্সির ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। একটা সময় পুরো গ্রাম জুড়ে সে ছুটে বেড়াতো, বাবার কাঁধে চড়ে নিজেকে রাজকন্যা মনে করত। সেই সব স্মৃতি মনে করে সে আবেগ আপ্লুত হয়ে পড়ে। আর নিত্যার জন্য এটা ছিল এক নতুন অভিজ্ঞতা। সে গ্রামে যা কিছুই দেখছিল তাতেই মুগ্ধ হয়ে যাচ্ছিল। তো একসময় তারা বাড়িতে এসে পৌঁছায়। বিকেলে রাঘব রাজুকে বলে নিত্যা গ্রামটা ঘুরে দেখতে চায়, সেজন্য নিত্যাকে গ্রামটা ঘুরে দেখায়। তাই রাজু নিত্যাকে নিয়ে ঘুরতে বের হয়। সে সময় গ্রামের মেয়েরা রাস্তায় আলপনা আঁকছিল। সুব্বু একটা আলপনা আঁকছিল, সেটা দেখে নিত্যা বলে সেও আলপনা আঁকা শিখতে চায়। সুব্বু বলে সে একদিন তাকে আঁকা শিখিয়ে দেবে। তারপর রাজু নিত্যাকে নিয়ে গ্রামের ভেতরের দিকে চলে যায়। রাজুর সাথে সুন্দরী মেয়ে দেখে অনেকেই বলে ওঠে, বাহ, দুজনকে সুন্দর মানিয়েছে। রাজু একটু লজ্জা পেলেও নিত্যা অবশ্য এসব কথার অর্থই বুঝতে পারছিল না। তো মাঠের দিকে যাবার সময় নিত্যা দেখে একজন কৃষক বাইকের সাথে ট্রাক্টরের ফলা লাগিয়ে জমি চাষ করছে। এটা দেখে নিত্যা বেশ অবাক হয়। কৃষকটা তখন এগিয়ে এসে বলে, এটা রাজুরই কৃতিত্ব। রাজু আর্টসের স্টুডেন্ট হলেও তার বিজ্ঞানীদের মতো বুদ্ধি, সেই এটা বানিয়েছে। এছাড়াও কৃষকটা ইংরেজিতে কথা বলাতে নিত্যা আরও অবাক হয়ে যায়। তখন ছেলেটা জানায় সে শিকাগো ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছে। নিত্যা বিস্মিত হয়ে বলে, তাহলে আপনি গ্রামে এসে কৃষিকাজ কেন করছেন? ছেলেটা জানায় রাজু তাকে বলেছিল সে বিদেশে থেকে যা কামাবে গ্রামে কৃষিকাজ করে তার চেয়ে বেশি টাকা কামাতে পারবে। আর সেটা এখন সত্যি। এত বেশি টাকা কামাচ্ছে সে যে এত টাকা সে ভালো কোনো চাকরি করেও কামাতে পারত না। সে আবারও এজন্য রাজুকে ধন্যবাদ জানায়। রাজুর এত প্রশংসা শুনে নিত্যা এবার রাজুর প্রতি ইমপ্রেসি হয়ে যায়। তো এরপর তারা আবারও হাঁটা ধরে। এবার তারা একটা খালের কাছে চলে আসে। খালের উপর পারাপারের জন্য একটা নারিকেল গাছের সাঁকো ছিল। রাজু প্রথমেই সাঁকোটা পার হয়ে যায়, কিন্তু নিত্যা এর উপর দিয়ে যাবার ভরসা পাচ্ছিল না। তবুও রাজুর ভরসায় সে হাঁটতে শুরু করে। এই নতুন অভিজ্ঞতাটা তার কাছে এতই এক্সাইটেড লাগে যে সে সাঁকো পার হয়ে রাজুকে জড়িয়ে ধরে। রাজুর এবার একটা অন্যরকম অনুভূতি হয়। বিদেশে এরকম জড়িয়ে ধরা স্বাভাবিক হলেও গ্রামে তো এই সংস্কৃতি নেই। তাই রাজু ব্যাপারটা একটু অন্যরকম ভাবে ফিল করে। যাই হোক, রাতে জানকী নিত্যা আর তার ছোট ভাইকে মুখে তুলে খাইয়ে দিচ্ছিল। বাচ্চা ছেলেটা মোবাইল এগিয়ে দিয়ে বলে, নানু সিনেমা দেখবে? জানকী বলে তার সিনেমা দেখার এত সময় নেই। তখন ছেলেটা বলে, তাহলে তুমি ইউটিউবে সিনেমার গল্প স্বল্প চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে বড় সিনেমাও সংক্ষেপে দেখতে পারবে। এ সময় নিত্যার কাছে তার অস্ট্রেলিয়ান বান্ধবীর ফোন আসলে সে তার কাছে খুব উচ্ছ্বাসের সাথে বলে গ্রামে এসে তার খুব ভালো লাগছে। এটা শুনে ঝান্সিও মনে মনে খুশি হয় আর নিশ্চিন্তও হতে পারে। তো রাতে ঝান্সি ঘুমাতে গেলে কিশোর তাকে বলে তার মনে হয় বাবা হয়তো তাদের মিথ্যা কথা বলেছে। এখানে আসার পরে তো সে ওনাদের মধ্যে কোনো সমস্যা দেখছে না। ঝান্সি বলে সে সুযোগ মতো মাকে এই ব্যাপারটা জিজ্ঞেস করবে। পরের দিন সকালে বাঙারাজু গরুর দুধ দোয়াচ্ছিল। ঝান্সির 10 থেকে 12 বছরের ছেলে এরকম অদ্ভুত জিনিস কখনোই দেখেনি। বাঙারাজু তখন ছেলেটাকে বলে, এই তাজা দুধ খেয়ে দেখবে নাকি? এটা শুনে নাক মুখ কুচকে ছেলেটা পালিয়ে মায়ের কাছে চলে যায় আর বলে সে প্যাকেটের পাউডার দুধ খাবে। বিদেশে থাকার কারণে সে জানতই না যে গরুর দুধকেই পরে পাউডার বানানো হয়। যাই হোক, ছেলেকে সামলে ঝান্সি এবার রান্নাঘরে মাকে হেল্প করার সময় জিজ্ঞেস করে ওনাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে কিনা। জানকী বলে সমস্যা তো এটা সেটা নিয়ে সবসময় লেগেই থাকে, সংসার মানেই তো ঝামেলা। এরপর জানকী কথা ঘুরিয়ে বলে 2 দিন পর ঝান্সির ভাইয়েরা আসবে, সে যেন ওদের সাথে ঝগড়া না করে। জানকী ভাইদের, বিশেষ করে রাভির কথা শুনে ক্ষেপে যায়। আসলে তার সাথে রাভির সম্পর্ক ভালো না, কারণ সে রাভির মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিল। রাভি তার বন্ধুর সাথে ঝান্সির বিয়ে দিতে চাইছিল, কিন্তু ঝান্সি রাজি না হওয়ায় সেই থেকেই 2 ভাই বোনের মধ্যে মন কষাকষি। ঝান্সি মায়ের সাথে এই ব্যাপারেই কথা বলছিল। তখন সেখানে রাজু এসে কফি খেতে চাইলে জানকী তাকে 1 বাটি রিঠা দিয়ে সেগুলো ভেঙে আনতে বলে। তো রাজু বাইরে গিয়ে পাথরের লোড়া দিয়ে রিঠা ভাঙতে বসে যায়। এ সময় নিত্যা ঘুম থেকে উঠে বাইরে এসে এগুলো দেখে সেও রিঠা ভাঙতে চায়। তাই রাজু তার হাতে লোড়া দিয়ে দেখিয়ে দেয় কিভাবে রিঠা ভাঙতে হয়।
কিন্তু অসাবধানতাবশত একটা কোপ রাজুর আঙুলে লেগে যায়। রাজু জোরে চিৎকার দিয়ে ওঠে। তার চিৎকার শুনে বাড়ির সবাই দৌড়ে আসে দেখার জন্য। তাই রাজু নিজের হাতটা নিজের পিছনে লুকিয়ে নেয় আর চিৎকার করে বলে সে চিৎকার দিলে কার কেমন রিয়েকশন হয় সেটা দেখার জন্যই সে এমন করেছে। সবাই আবারও বিরক্ত হয়ে চলে গেলে রাজু হাত সামনে আনতেই নিত্যা দেখে তার আঙুল দিয়ে রক্ত পড়ছে। নিত্যা আঁতকে উঠে বলে, আরে তোমার তো অনেক আঘাত লেগেছে, তুমি কাউকে বললে না কেন? রাজু বলে সুখটা সবার সাথে ভাগ করে নিতে হয়, কিন্তু দুঃখটা একান্তই নিজের। তাছাড়া সে একটু চিৎকার করাতেই সবাই এতটা বিচলিত হয়ে পড়েছিল, সে যদি তার আঘাতটা দেখাতো তাহলে সবাই আরও টেনশনে পড়ে যেত। রাজুর কথা শুনে নিত্যা তো মুগ্ধ হয়ে যায়। যাই হোক, রাজুর একটা জোকার বন্ধু ছিল, সে আজ বিয়ের জন্য মেয়ে দেখতে যাবে। তাই রাজু রেডি হতে গেলে সে বাইরে দাঁড়িয়ে সিগারেট টানছিল। এ সময় সেখান দিয়ে রাঘব যাচ্ছিল, তাই ভয়ে সে সিগারেটটা পকেটে ঢুকিয়ে ফেলে। কিন্তু সিগারেটের আগুন তো তখনও জ্বলছিল। একে তো আগুনের ছ্যাঁকায় জ্বলে যাচ্ছে, তার উপর আবার রাঘবের এটা সেটা জিজ্ঞাসাবাদে তার একদম তাইরে নাইরে অবস্থা হয়ে যায়। রাঘব চলে যাওয়ার পর রাজু আরেক বন্ধুকে নিয়ে সেখানে এসে তার এই অবস্থা দেখে ফাজলামি করে বলে, আর 2-3 ইঞ্চি এদিক সেদিক হলে তারা জিন্দেগিতেও বিয়ে হতো না। যাই হোক, এরপরে তারা মেয়ে দেখতে বেরিয়ে যায়। জোকারটা এমনভাবে মেয়ে দেখতে যাচ্ছিল যেন আজই তার বিয়ে। তারা সাথে করে নিত্যা এবং আরেকজন ক্যামেরাম্যানকেও নিয়ে গিয়েছিল। তো মেয়ের বাড়িতে যাবার পর মেয়ে বলে সে ছেলের সাথে আলাদা করে কথা বলতে চায়। তাই ছেলে আর মেয়েকে একটা ঘরে কথা বলতে পাঠানো হয়। ঘরে ঢুকতে মেয়েটা দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর ঘর থেকে বেরিয়ে মেয়েটা রাজুর বন্ধুকে রিজেক্ট করে দিয়ে বলে তার ছেলেকে পছন্দ হয়নি। তো ফিরে এসে তার মন খুবই খারাপ ছিল। সবাই জিজ্ঞেস করে ঠিক কী কারণে মেয়েটা তাকে রিজেক্ট করলো, কিন্তু সে কোনো কিছুতেই কারণটা বলতে চায় না। তখন ক্যামেরাম্যান বলে সে জানালা দিয়ে আসলে সবই ভিডিও করেছে, এই বলেই সে ভিডিওটা দেখায়। দেখা যায় মেয়েটা আসলে অনেক বেশি স্মার্ট। তার বান্ধবীদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সে জোকারটার সাথে সেলফি নিয়ে গ্রুপে সেন্ড করে বান্ধবীদের মতামত চায় যে একে বিয়ে করা উচিত কিনা। তখন সবাই বিয়ে না করার পক্ষে মত দেয়, আর এই জন্যই মেয়েটা তাকে রিজেক্ট করে দিয়েছে। এদের কাণ্ডকারখানা দেখে তখন সবাই হাসতে শুরু করে। নিত্যার তো খুবই মজা লাগছিল, এরকম কাহিনী সে কখনোই দেখেনি। যাই হোক, গ্রামে ফেরার পথে নিত্যা তাল গাছে হাড়ি ঝোলানো দেখে বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, গাছে হাড়ি বাঁধা হয়েছে কেন? রাজু বলে এগুলোতে তালের তাড়ি সংগ্রহ করা হয়। তালের তাড়ি কি এটা নিত্যা জানতো না। সে দেখার জন্য তখন কৌতূহলী হয়ে পড়ে। তাই রাজু তাকে নিয়ে গাছে উঠে দেখানোর জন্য। রাজু তার বুদ্ধি দিয়ে গাছে উঠারও একটা যন্ত্র বানিয়েছে। যন্ত্রটাতে সাইকেলের মতো প্যাডেল ঘোরালেই সরসর করে গাছে ওঠা যায়। নিত্যার এই ব্যাপারটাও খুবই ইন্টারেস্টিং লাগছিল। গাছে তাড়ি দেখে নেমে আসার পরে এক্সাইটমেন্টে নিত্যা আবারও রাজুকে জড়িয়ে ধরে। এবার রাজু আরও ফিদা হয়ে যায়। তো এরপর তারা বাড়ি ফিরে আসে। পরের দিন সুব্বু নিত্যাকে আলপনা আঁকা শেখানোর জন্য আসে। নিত্যাকে আলপনা আঁকতে দেখে জানে কি সুব্বুকে বলে সংক্রান্তি অনুষ্ঠানের আগেই যেন সে নিত্যাকে সব কাজ শিখিয়ে দেয়। এরপর তারা সংক্রান্তির প্রস্তুতি নিতে থাকে। এরই মধ্যে রাভি আর কল্যাণও স্ত্রী ছেলেমেয়ে নিয়ে বাড়িতে চলে আসে। ছেলে মেয়ে নাতিপুতি সবাইকে পেয়ে জানকীর মনটা একদম ভরে যায়। রাতে রাভি আর কল্যাণ বাবার সাথে আলোচনা করতে বসে। তারা বাবাকে জিজ্ঞেস করে উনি এই বয়সে এসে হঠাৎ ডিভোর্সের সিদ্ধান্ত কেন নিলেন। রাঘব বলে সেই ব্যাপারে পরে কথা বলবে, তবে রাভি আর কল্যাণের যদি ফিরে যাওয়ার তাড়াহুড়া থাকে তাহলে সে ডিভোর্সের কাজটা দ্রুতই সেরে ফেলবে। এটা শুনে দুই ছেলে আঁতকে উঠে বলে তারা সংক্রান্তি পর্যন্ত এখানেই থাকবে। তখন রাঘব তাদের নিজেদের ঘরে চলে যেতে বলে। পরের দিন রাজু নিত্যাকে নিয়ে আবারও ঘুরতে বেরিয়েছিল। একটা শাপলার দিঘি দেখে নিত্যা উচ্ছ্বসিত হয়ে পড়ে। সে দিঘির ধারে দাঁড়িয়ে বিভিন্ন পোজে ছবি তুলতে গিয়ে হঠাৎই পা পিছলে পানির ভেতর পড়ে যায়। রাজু তখন তাকে দ্রুত পানি থেকে তোলে। এ সময় সে খেয়াল করে পাশের গ্রামের কয়েকজন বখাটে নিত্যার ভিডিও করছে। এটা দেখে রাজু তো রেগে গিয়ে তাদের কাছে গিয়ে বলে তারা যেন এক্ষুনি ভিডিওটা ডিলিট করে দেয়। কিন্তু তারা ডিলিট করতে না চাইলে রাজু এবার ওদেরকে মারার প্রিপারেশন নেয়। তখন ওরা রাজুকে বলে এটা তোর গ্রাম বলে বাহাদুরি দেখাচ্ছিস? আমাদের গ্রাম হলে তোর খবর করে দিতাম। কথাটা তখন রাজুর ইগোতে লাগে, তাই সে বলে ঠিক আছে, 1 ঘন্টা পর তোদের গ্রামে আমি আসছি, তখন সেখানেই বোঝাপড়া হবে। তো বখাটেগুলো গ্রামে গিয়ে এনার্জি ড্রিঙ্ক ফ্রিঙ্ক খেয়ে অপেক্ষা করতে থাকে কখন রাজু আসবে। কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও রাজুর দেখা না পেয়ে তারা বাড়ি ফিরে যায়। যেই বখাটেটা নিত্যার ভিডিও করেছিল সে বাড়ি ফিরেই দেখে রাজু নিত্যাকে নিয়ে তার বাবা মায়ের সামনে বসে আছে। ও তো ভাবে কাম সারছে, ওরা এতক্ষণে নিশ্চয়ই বাবা মাকে তার কুকর্মের কথা বলে দিয়েছে। বখাটেটা তখন আতঙ্কে বলে এরা মিথ্যা বলছে, আমি কোনো ভিডিও করিনি। তখন রাজু আর নিত্যা হেসে ফেলে। রাজু ওকে বলে তারা ভিডিওর কথা বখাটের মা বাবাকে বলেনি, উল্টো বখাটেটা নিজেই নিজের মুখে কুকর্মের কথা স্বীকার করলো। তো এবার রাজু বখাটে বাবা মায়ের সামনেই তাকে একটা চড় মারে আর বুঝিয়ে বলে নিত্যা তাদের দেশের অতিথি, তার সাথে অসভ্যতামি করলে নিজের দেশকেই ছোট করা হবে। তাই রাজু বখাটেকে নিত্যার কাছে ক্ষমা চাইতে বলে, আর বখাটের বাবা মাও রাজুকেই সমর্থন করে।
তাই বখাটে নিত্যাকে সরি বলে। এরপর রাজু নিত্যাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর বাইকে ওঠার সময় নিত্যা রাজুকে খুশি হয়ে হানি বলে ডাকে। এতে তো রাজু নিত্যার প্রতি আরও বেশি ফিদা হয়ে যায়। রাতে সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তখন একজন কৃষক রাঘবকে টাকা দিতে আসে। এই কৃষকটা রাঘবের জমিতে চাষ করত, তাই ফসল বিক্রির একটা অংশ হিসেবে 70,000 টাকা সে রাঘবকে দিয়ে যায়। সেখানে কল্যাণের 13 থেকে 14 বছর বয়সী একটা ছেলে দাঁড়িয়েছিল। সে জিজ্ঞেস করে, এটা কতদিনের ইনকাম? রাজু জানায় এটা 6 মাসের ইনকাম। এটা কানাডার হিসাবে মোটামুটি $1,000 হয়। তো ছেলেটা বলল, এটা তো অনেক কম ইনকাম। পাশে থেকে তখন কল্যাণ বলে, গ্রামে আসলে এর থেকে বেশি ইনকাম হয় না। এটা শুনেই রাঘব ক্ষেপে যায় আর কল্যাণকে ডেকে বলে, এই তুই ছেলেকে এসব বাজে বাজে কি শেখাচ্ছিস রে? বাচ্চাদের ইকোনমিক্স শেখাতে হয় না, ওদের ইমোশন শেখাতে হয়। রাঘব এবার ছেলেটাকে কাছে ডেকে বলে, সবকিছু টাকার বিচারে হয় না। কৃষিকাজ হলো বেঁচে থাকার মাধ্যম। তারা কৃষিকাজ না করলে পৃথিবীর মানুষ খাদ্যের অভাবে মারা যাবে। এইভাবে সে বাচ্চাটাকে সুন্দর মতো বুঝিয়ে দেয়। সকালে সবাই বসে আড্ডা দিচ্ছিল। তখন রাভি রাজুকে জিজ্ঞেস করে, সে বিয়ে করবে কবে? রাজুর বন্ধু পাশ থেকে বলে ওঠে, অনেক মেয়ে রাজুর পেছনে লাইন মারে, কিন্তু রাজু তো কাউকেই পাত্তা দেয় না। এটা শুনে নিত্যা বেশ খুশি হয়। তখন কল্যাণ বলে ওঠে, এ যুগে প্রেম ছাড়া আবার কেউ বিয়ে করে নাকি? এ সময় বাঙারাজু এসে বলে, এ যুগের ছেলেমেয়েদের চাইতে রাভির প্রেমের গল্পটা আরও বেশি ইন্টারেস্টিং। রাভি আগে প্রেম করত, এটা শুনে রাজু আর নিত্যা দুজনেই তাকে প্রেমের গল্পটা বলার জন্য জোর করে। তো গল্প বলার জন্য রাভি দুজনকে সাইডে আনে। গল্প শুরুর আগে নিত্যা রাভিকে জিজ্ঞেস করে, আঙ্কেল, ওই বয়সে আপনি কেমন ছিলেন? রাভি জানায় সে ওই বয়সে একদম রাজুর মতো দেখতে ছিল। এটা শুনে সে মিথ্যা রাজুকে কল্পনায় দেখতে থাকে। তখন রাজু আবারও জিজ্ঞেস করে, তার প্রেমিকা কার মতো দেখতে ছিল? তখন রাভি বলে, আমার প্রেমিকার জায়গায় তুই ইচ্ছে মতো কাউকে কল্পনা করে নে। তো রাজু এবার নিত্যাকে কল্পনা করতে থাকে। রাভি তার প্রেমের গল্প বলছিল আর এরা দুজন সেই সময়টাতে নিজেদের কল্পনা করে নিচ্ছিল। অবশ্য রাভির প্রেমের গল্পের এন্ডিংটা স্যাড ছিল। সে নিজের ভালোবাসার কথা মেয়েটাকে কখনো বলতেই পারেনি। তার আগে মেয়েটা তার বাবা মাকে সাথে নিয়ে অন্য শহরে চলে যায়। তাই রাভি বলে, ঈশ্বর ভালোবাসার জন্য মন সবাইকে দেয়, কিন্তু ভালোবাসার মানুষকে পাওয়ার ভাগ্য সবাইকে দেয় না। যাই হোক, বাড়ি ফিরে নিত্যা তার ট্যাবে রাজুর ফটোগুলো দেখছিল আর মনে মনে হাসছিল। মানে বোঝাই যাচ্ছে রাজুর প্রতি তার ফিলিংস তৈরি হয়ে গেছে। এ সময় ঝান্সি এসে নিত্যাকে ডেকে বলে, সবাই মন্দিরে যাবার জন্য তার জন্য অপেক্ষা করছে। নিত্যা ট্যাবটা ফেলে রেখে উঠে আসে। তখন ঝান্সি ট্যাবে রাজুর ফটোটা দেখতে পায়, তবে এখনই কোনো রিয়াকশন সে দেখায় না। মন্দিরে পুজো দিয়ে সিঁড়ি দিয়ে নামার সময় রাঘবের পাটা মচকে যায়। সঙ্গে সঙ্গে রাজু আর বাঙা রাজু তাকে দুই পাশ থেকে আগলে ধরে। এ সময় রাঘব খেয়াল করে এরা পর হয়েও তাকে সাহায্যের জন্য এগিয়ে আসছে, অথচ তার নিজের ছেলেমেয়েরা কেউ তাকে ধরছে না। বাড়ি ফিরে জানিকি রাঘবকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সে বারবার নিজেকে দোষ দিচ্ছিল, কারণ সে সবাইকে মন্দিরে নিয়ে না গেলে রাঘব এভাবে আহত হতো না। রাঘবের জন্য জানকীর এই কেয়ার দেখে ছেলেমেয়েরা সবাই অবাক হয়ে যায়। ঝান্সি তার মাকে বলে, বাবার সামান্য চোটে তুমি এমন অস্থির হয়ে যাচ্ছ? তাহলে তুমি বাবাকে ছেড়ে দূরে যাবার কথা ভাবছো কেন? আর বাবাই বা তোমাকে ডিভোর্স দিতে চাচ্ছে কেন? কথাগুলো শুনে জানিকে বিস্মিত হয়ে বলে, কিসের ডিভোর্স? আমি তোদের বাবাকে ছেড়ে থাকতে যাব কেন? তখন ছেলেমেয়েরা সবাই একে একে বলে ওঠে, বাবা তাদের মেইল পাঠিয়েছিল, বাবা মাকে ডিভোর্স দিচ্ছেন, এজন্যই তো তারা এখানে এসেছে। এটা শুনে জানিকে একদম শকড হয়ে যায়। সে বুঝতে পারে ছেলেমেয়েরা এখানে ঘুরতে আসেনি, বরং এই কথা শুনেই এসেছে। তাই জানিকে এবার বলল, তোদের বাবা মিথ্যে বলেছে, তোদের বাবা আমাকে ছেড়ে থাকতে পারবে না, তবে আমি তোর বাবাকে ছেড়ে থাকতে পারবো। তাই তিনি আমাকে না, বরং আমি ওনাকে ডিভোর্স দিচ্ছি। তাই তোরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করে নে আমি কার সাথে থাকবো। এই বলে জানিকি রান্নাঘরে চলে যায় আর নীরবে কাঁদতে থাকে। পুরো বাড়িতে এভাবে একটা গুমোট ভাব চলে আসে। সবাই বাবা মায়ের ব্যাপারটা নিয়ে আলোচনা করছিল। তারা বুঝতে পারছিল না বাবা মায়ের ডিভোর্সটা ঠেকাবে কিভাবে। তখনই রাজু এসে বলে, তারা তাদের বাবা মাকে সবাই একবার ভালো মতো বুঝিয়ে দেখতে পারে। সবাই মিলে বোঝালে ওনারা হয়তো তাদের নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করবেন। এই বলে রাজু ভেতরে চলে যায় আর নিত্যাকে দেখে অবাক হয়ে যায়। নিত্যা আজ গ্রাম্য পোশাক পরেছিল, তাই রাজু তাকে জিজ্ঞেস করে, কি হলো, আজ সে হঠাৎ নিজের বেশভূষা পরিবর্তন করলো কেন? নিত্যা লাজুক হয়ে জানায়, এখানে থাকতে হলে তো তাকে এখানকার নিয়মেই চলতে হবে। এটা শুনে রাজু নিত্যাকে জিজ্ঞেস করে, তার এখানে কি আজীবন থাকার প্ল্যান আছে নাকি? নিত্যা উত্তর না দিয়ে মুচকি হাসি দেয়। এ সময় পাশে বাচ্চারা ট্যাবে একটা কিছু দেখে হাসছিল। রাজু সেদিকে এগিয়ে এসে দেখে এরা রাজুর বিভিন্ন সময়ের ফটো দেখে আসছে। ফটোগুলো নিত্যাই তুলেছে। রাজু ট্যাবটা নেওয়ার আগেই নিত্যা সেটা নিয়ে দৌড়ে পালিয়ে যায়। রাজুও তখন তাকে তাড়া করে। এ সময় তারা একটা খড়ের গাদায় এসে আটকে যায় আর একে অপরের বেশ কাছাকাছি চলে আসে। ঠিক এমন সময় রাজুর মোবাইলে একটা রিং বেজে ওঠে আর তার বন্ধু শুটিং স্পটে তাকে ডাকতে থাকে। রাজু তখন নিত্যাকে নিয়ে সেই শুটিং স্পটে যায়।
সেখানে একটা শর্ট ফিল্মের শুটিং প্র্যাকটিস হচ্ছিল, কিন্তু নায়ক নায়িকা ঠিকভাবে ডায়লগ ডেলিভারি দিতে পারছিল না। তাই ডিরেক্টর রাজু আর নিত্যাকে এই সিনের অ্যাক্টিংটা করতে বলে, কারণ তাদের জুটিকে বেশ ভালো মানাচ্ছিল। তো তারা দুজনেই অ্যাক্টিং শুরু করে, কিন্তু অ্যাক্টিংয়ের ছলে তারা দুজনেই দুজনের মনের কথা একে অপরকে বলে দেয়। যাই হোক, রাতে রাজু আর নিত্যা রাভিকে নদীর পাড়ে নিয়ে এসে একটা সারপ্রাইজ দেয়। রাজু রাভির সেই না হওয়া প্রেমিকা সুধাকে এনে রাভির সাথে দেখা করায় আর বলে সেদিন রাভি মনের কথা সুধাকে বলতে পারেনি, তাই আজ যেন সুধার সাথে কথা বলে সে নিজের মনকে কিছুটা হলেও হালকা করতে পারে। তো দুজনে নদীর ভেতর নৌকায় বসে গল্প করছিল। সুধা জানায় তার বিয়ের 1 মাস পর তার হাজবেন্ডের দিল্লিতে ট্রান্সফার হয়ে যায়। এরপর থেকে ওর হাজবেন্ড আর কোনো রকম যোগাযোগ করেনি, তাই সুধাও তার আশা ছেড়েই দিয়েছে। সুধা এখন যেসব বাচ্চাদের মা নেই তাদের দেখাশোনা করেই জীবন কাটিয়ে দিচ্ছে। সুধা রাভির জন্য পায়েস বানিয়ে এনেছিল। রাভি তখন অবাক হয়ে বলে, আমার পায়েস পছন্দ তুমি এখনো মনে রেখেছ? সুধা বলে যে মানুষটাই আমার এত পছন্দের, তার পছন্দ অপছন্দের কথা তো আমার মনে থাকবেই। দুজনের কথা শেষ হলে সুধা ফিরে যায় আর রাভিও নিজের সংসারে ফিরে আসে। যাই হোক, ছেলেমেয়েরা বাড়িতে ফিরলেও তাদের ব্যস্ততা তখনও কাটছিল না। ঝান্সি বাচ্চাদের সাথে টিভি দেখতে ব্যস্ত, রাভি নিজের ল্যাপটপ নিয়ে ব্যস্ত, আর কল্যাণ ক্লায়েন্ট ব্রিফিং নিয়ে ব্যস্ত। জানিকি যেন কারোর সাথেই ঠিকমতো কথা বলার সুযোগ পাচ্ছিল না। ওরা কাছে থেকেও মনে হচ্ছিল যেন অনেক দূরে আছে। রাজু এই ব্যাপারটা খেয়াল করে এবং এই দূরত্ব ঘোচানোর একটা প্ল্যান বানায়। সে তার কেবল অপারেটর বন্ধুর কাছে গিয়ে বলে সে যেন আগামী 4 দিনের জন্য কেবল লাইন বন্ধ রাখে। আর নিত্যা যেহেতু স্যাটেলাইট কমিউনিকেশন দিয়ে পড়াশোনা করত, তাই সে ফোনের নেটওয়ার্ক সিগন্যাল কিভাবে বন্ধ করতে হয় সেটা ভালোভাবেই জানত। তো তারা সব রকমের কানেকশন বন্ধ করে দেওয়ার পর সবার মধ্যে ব্যাপক পরিবর্তন চলে আসে। রোবোটিক কর্পোরেট জীবন থেকে বেরিয়ে তারা এক অন্য ধরনের জীবনের সন্ধান পায়। সবাই হেসে খেলে আড্ডা দিয়ে নিজেদের সময় কাটাচ্ছিল, ফলে একে অপরের সাথে বন্ডিংও খুব ভালো জমে উঠেছিল। কিন্তু রাঘব আর জানকীর মধ্যে যেন দূরত্ব বেড়েই যাচ্ছিল। যেদিন থেকে জানকী শুনেছে রাঘব তাকে ডিভোর্স দিতে চেয়েছে, সেদিন থেকেই সে রাঘবের কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলছিল। ব্যাপারটা পরিবারের সবাই খেয়াল করছিল আর আপসেট হয়ে যাচ্ছিল। পরের দিন বাড়ির সবাই চৈত্র সংক্রান্তির মেলায় যাবার জন্য বের হচ্ছিল, তবে নেটওয়ার্ক না থাকায় রাভি আর তার স্ত্রী 2 দিন ধরে আমেরিকায় নিজের ছেলের সাথে যোগাযোগ করতে পারেনি। এই নিয়ে তারা খুব টেনশনে ছিল। রাঘব অবশ্য তাদের এই টেনশনের ব্যাপারটা খেয়াল করে। সেও হয়তো মনে মনে বলছিল এবার এরা নিশ্চয়ই বুঝতে পারছে সন্তান দূরে না থাকলে বাবা মায়ের কতটা কষ্ট হয়। যাই হোক, টেনশন আতঙ্ক থাকার পরেও সবাই মেলায় যাবার জন্য বের হয়। নিত্যা রাজুর সাথে বাইকে করে মেলায় যেতে চাইছিল, কিন্তু রাঘব বলে সে রাজুর সাথে যাবে। তাই নিত্যা আপসেট হয়ে গাড়িতে গিয়ে বসে। তবে মেলায় গিয়ে নিত্যার মন খারাপটা একদমই কেটে যায়। সে রাজুর সাথে লেপ্টে থেকে অনেক আনন্দ করে, কিন্তু এই কয়দিন একসাথে থেকেও ঝান্সি আর রাভির মন কষাকষি তখনও কাটেনি। তাই তাদের এক করে দেবার জন্য রাজু একটা ট্রিক্স খাটায়। সে পাশের গ্রামের বখাটেগুলোকে হায়ার করে একজনকে টিজ করায়। তখন এটা দেখে ঝান্সির স্বামী কিশোর তাদের বাধা দেয়। এতে বখাটে কিশোরের গায়ে হাত তোলার চেষ্টা করলে সেখানে রাভি গিয়ে তাকে প্রোটেক্ট করে আর বলে, তোদের এত বড় সাহস, তোরা আমার দুলাভাইয়ের গায়ে হাত তুলছিস। এটা দেখে ঝান্সির অভিমান ভেঙে যায় আর ভাইকে ধন্যবাদ জানায়। আর এর মধ্য দিয়েই 2 ভাই বোনের মান অভিমান কেটে যায়। এই ঘটনার পর নিত্যা রাজুকে আরও ভালো লেগে যায়। সে ওই দিনই রাজুকে মনের কথা বলার চেষ্টা করে, কিন্তু বিভিন্ন ডিস্টারবেন্সের কারণে সে আর রাজুকে মনের কথাটা বলার সুযোগ পায় না। রাতে রাজুর কেবল অপারেটর বন্ধু একটা গেম শো এর আয়োজন করে। সে একটা বল ছুঁড়ে মেরে লটারি করে। বলটা যার কাছে যাবে তাকে সিনেমার কোনো একটা দৃশ্যের অভিনয় করে দেখাতে হবে। তো রাজু আর নিত্যার কাছে একসাথে বল গেলে তারা একটা প্রেমিক প্রেমিকার সিনের অভিনয় করে দেখায়। এসব দেখে ঝান্সি বুঝে যায় এদের মধ্যে তো চক্কর চলছে। তবে সে কাউকে কিছুই বলে না। কিন্তু এত আনন্দর পরেও রাঘব আর জানকীর মান অভিমান যেন কাটছিলই না। এজন্যই রাজু আরও একটা ট্রিক্স খাটায়। সে একটা পুজোর আয়োজন করে। জানকী অনেকদিন থেকেই এই পুজোটা করতে চাইছিল, তাই রাজু এই পুজোর উপলক্ষে জানকী আর রাঘবকে এক করে দিতে চাইছিল। কারণ এই পুজোতে স্বামী স্ত্রীর বেশ কিছু রিচুয়াল ছিল। তো পরের দিনেই পুজোর তোড়জোড় শুরু হয়ে যায়। না চাইলেও রাঘব আর জানকীকে পাশাপাশি বসা লাগে। নিয়ম আর রিচুয়াল অনুযায়ী তাদের একে অপরের প্রতি সব দায়িত্ব পালন করা লাগে। আর এসবের চক্করে রাজু আর নিত্যার রিলেশনও আরও জমে উঠতে থাকে। পূজা টুজা শেষ করে পরের দিন রাভি রাজুকে একটা জায়গায় ডাকে। রাজু এসে দেখে সেখানে নিত্যাও আছে। রাভি তখন রাজুকে বলে, নিত্যা তোকে ভালোবাসে। নিত্যা বুঝতে পারছিল না তোকে কিভাবে কথাটা বলবে, আর এই জন্যই আমার হেল্প চেয়েছে। কিন্তু রাজু আজকে সম্পূর্ণ অন্যরকম আচরণ করে। সে নিত্যার ভালোবাসার কথাটা উড়িয়ে দিয়ে বলে, আপনারা সকাল সকাল আমার সাথে মজা করছেন? আমরা একসাথে ঘুরেছি, আনন্দ করেছি, তার মানে এটা না যে আমাদের প্রেম হয়ে গেছে। নিত্যাকে ভালোবাসার অধিকার আমার নেই। এই বলে রাজু নিত্যাকে রিজেক্ট করে দেয়। এতে নিত্যা প্রচণ্ড কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে চলে যায়।
নিত্যা চলে যাওয়ার পর রাভি রাজুকে বলে, সত্যি করে বলতো কি হয়েছে। রাজু জানায় সেও নিত্যাকে অসম্ভব ভালোবাসে, কিন্তু গতরাতে নিত্যার মা তাকে বলেছে তার আর নিত্যার মাঝে রিলেশন সম্ভব না। নিত্যার বয়স অল্প, সে যে কোনো কিছুর প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যায়, আবার খুব দ্রুতই সে অ্যাট্রাকশন কেটে যায়। রাজুর প্রতি নিত্যার যে অনুভূতি রয়েছে সেটা শুধুই অ্যাট্রাকশন, এটা কোনো ভালোবাসা না। তাই রাজু যেন নিত্যার কাছ থেকে দূরে থাকে। তো এজন্যই আর কি রাজু নিত্যাকে রিজেক্ট করে দিল। রাভি বলে সে ঝান্সির সাথে এই ব্যাপারে কথা বলে তাকে রাজি করাবে, যাতে সে তাদের রিলেশনটা মেনে নেয়। কিন্তু রাজু বলে পরিবারকে কষ্ট দিয়ে সে আসলে কিছুই করবে না, হয়তো নিত্যাকে পাওয়া তার ভাগ্যে নেই, তাই সে তার নিজের ভাগ্যকেই মেনে নেবে। যাই হোক, বাড়ি ফিরে নিত্যা কিন্তু অনেক কান্নাকাটি করে। সে রাজুর ফটো ট্যাব থেকে ডিলিট করে দেয়, এমনকি রাজুর সব গিফটও তাকে ফিরিয়ে দেয়। এমন সময় আবার এক তুলকালাম কাণ্ড ঘটে যায়। কল্যাণ বাবা মায়ের ডিভোর্সের উকিল নোটিশ নিয়ে রাগে চিল্লাতে চিল্লাতে বাড়িতে ঢুকে। সে রেগে চিৎকার করে বলে, আমরা এতদিন ধরে কাজকর্ম বাদ দিয়ে এখানে পড়ে থেকে এত চেষ্টা করলাম যাতে বাবা মায়ের ডিভোর্স না হয়, কিন্তু তবুও তারা নিজেদের সিদ্ধান্তে অটল। এতদিন তো তারা ভালোই ছিল, এখন কেন এই সিদ্ধান্ত নিচ্ছে? তখন রাঘব ঘর থেকে বেরিয়ে আসে আর বলে, কে বলেছে আমরা এতদিন ভালো ছিলাম? আমরা একদমই ভালো নেই, আমরা শুধুমাত্র নামেই বেঁচে আছি, কিন্তু আমাদের ভেতরটা মরে গেছে। তোমরা যখন জন্মেছিলে তখনই আমরা খুশি ছিলাম, তোমাদের বড় করে তোলার সময় খুশি ছিলাম, কিন্তু এখন আমরা খুশি নেই। আমি বহুদিন তোমাদের মায়ের মুখে হাসি দেখিনি। আমরা খেতে বসলে তোমার মা বলতো, এই তরকারিটা আমার বড় ছেলের অনেক পছন্দের। আইসক্রিমওয়ালার পেছনে যখন বাচ্চারা ছুটে যেত তখন বলতো, আমার ছোট ছেলে এভাবেই আইসক্রিমওয়ালার পেছনে ছুটে যেত। যখন কোনো মেয়ে হাতে মেহেদি দিতে আসতো তখন বলতো, আমার মেয়েকে মেহেদি না দিয়ে দেওয়া পর্যন্ত আমার পিছুই ছাড়তো না। তোমাদের মা প্রতিদিন প্রতিটা মুহূর্ত শুধু তোমাদের কথাই ভাবতো, অথচ তোমাদের বারবার আসতে বলা সত্ত্বেও তোমরা একটাবারের জন্য দেখা করতে আসতে না। তাই তার এই কষ্ট আমি আর সহ্য করতে পারছিলাম না। আমি জানি যতদিন আমি তোমাদের মায়ের সাথে থাকবো সে আমার কাছেই বন্দি থাকবে, তাই আমি তাকে মুক্ত করে দিতে চাইছি, যাতে সে তোমাদের কাছে গিয়ে অন্তত একটু সুখে থাকতে পারে। রাঘবের কথা শেষ হলে কল্যাণ জানকীকে বলে, কি ব্যাপার মা, বাবা এভাবে কথা বলে গেল অথচ তুমি কিছুই বললে না? জানকী বলে, আমি আর কি বলবো, আমাদের এত বছর বিয়ে হয়েছে, কত চড়াই অত্রাই পার করেছি, কিন্তু কখনো কেউ কারো বিরুদ্ধাচরণ করিনি। আমি জানি তোদের বাবা আমাকে রাগ করে ডিভোর্স দিচ্ছেন না, বরং আমার খুশির জন্য এসব করছেন, আর তোদের জন্যই আমরা আজ এরকম পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি। এটা শুনে ছেলেমেয়েরা বলে, কই, আমরা যখন বিদেশে সেটেল হইতে চাইছিলাম তোমরা তো আমাদের খুশি মনেই যেতে দিয়েছিলে, তাহলে এখন কেন আমাদের দোষ দিচ্ছ? এটা শুনে রাঘব বলে, আসলে সব বাবা মাই চায় ছেলেরা উন্নতি করুক, অনেক উপরে উঠুক, কিন্তু এতটা উপরে ওঠা উচিত না যেখান থেকে আর বাবা মাকে দেখাই যায় না। তখন ছেলেমেয়েরা বলে তারা সময়ের অভাবে আসলে আসতে পারে না, তবে আসতে না পারলেও তো তারা হোয়াটসঅ্যাপে ফটো পাঠিয়ে দেয়। এটা শুনে রাঘব বলে, শুধু খাবারের প্লেট সাজিয়ে রাখলেই পেট ভরে না, পেট ভরাতে ভাত খাওয়া লাগে। তোমাদেরও তো ছেলে মেয়ে আছে, ওরাও যদি তোমাদের মতো আচরণ করে তখন আমাদের কষ্টটা তোমরা বুঝতে পারবে। তোমাদের তো আর সারা জীবন এখানে থাকতে বলি না, তোমরা যে কোনো উৎসবে এসে যদি অন্তত 10টা দিন আমাদের সাথে থাকো, সেই স্মৃতি নিয়ে আমরা সারা বছর কাটিয়ে দিতে পারি। অথচ তোমরা আসা তো দূরের কথা, আসবে কিনা সেটাও জানাও না। তোমাদের পথ চেয়ে অপেক্ষা করে আমরা বুড়ো বুড়ি যেভাবে বেঁচে থাকি, এটাকে বেঁচে থাকা বলে না, এর থেকে মরে যাওয়া অনেক ভালো। আপনজনদের কাছেই যদি না পাই তাহলে বেঁচে থাকার মানেটাই বা কি? তোমরা এক্সট্রা বেতনের জন্য 4 ঘন্টা ওভারটাইম করতে পারো, অথচ যারা তোমাদের জন্ম দিল তাদের জন্য 4 মিনিট সময় বের করতে পারো না। দেখো, আমরা বড়জোর আর 5 থেকে 10 বছর বাঁচবো। এই কয়েকটা বছরে তোমরা যদি বছরে অন্তত একবার করে দেখা করে যাও, তাহলে বাকি জীবনটা আমরা আনন্দে কাটাতে পারি। এটুকু সুবিধা তো আমাদের প্রাপ্য, তাই না? সব শোনার পর ছেলেমেয়েরা এবার নিজেদের ভুল বুঝতে পারে। তারা বাবা মায়ের কাছে ক্ষমা চেয়ে বলে তারা এখন থেকে আর এরকম করবে না। তারা ডিভোর্সের নোটিশটা ফিরিয়ে নিতে বলে। তখনই পেছন থেকে রাজু বলে ওঠে, ডিভোর্সের নোটিশটা আসলে সেই পাঠিয়েছে, কারণ সে সবাইকে বাবা মায়ের কষ্টটা বোঝাতে চাইছিল, সে সবাইকে সুখী দেখতে চাইছিল, আর এজন্যই সে কাজটা করেছে। তখন রাঘব জিজ্ঞেস করে, তুই সবাইকে খুশি দেখতে চাস, তাহলে নিজের মনে দুঃখ লুকিয়ে রেখেছিস কেন? তুই নিত্যাকে এত ভালোবাসিস, তাকে ছাড়া কি তুই ভালো থাকতে পারবি? এবার রাঘব ঝান্সির দিকে তাকিয়ে বলে, রাজুর চেয়ে ভালো ছেলে সে নিত্যার জন্য পাবে না, তাই তাদের সম্পর্কটা ঝান্সির মেনে নেওয়া উচিত। তো এবার ঝান্সিও রাজুর কাছে ক্ষমা চায় এবং তাদেরকে বিয়ে দিতে রাজি হয়ে যায়। আর এভাবেই পুরো পরিবারটা আবারও এক হয়ে যায়। কিছুদিন পর সংক্রান্তির অনুষ্ঠান শেষ হলে সবাই বিদেশে চলে যায়, তবে যাবার আগে প্রমিস করে যায় 3 মাস পর হোলির সময় তারা আবারও বেড়াতে আসবে, আর তখন রাজু এবং নিত্যার বিয়েটাও সম্পূর্ণ করে দেওয়া হবে। আর এখানেই তাদের সুখী পরিবারের গল্পটা শেষ হয়ে যায়। দর্শক, পরিবারের সবাই একসাথে থাকাটাই উৎসব। কর্পোরেট দুনিয়ার সাথে পাল্লা দিতে গিয়ে নিজের শিকড় ভুলে যাবেন না যেন। মনে রাখবেন, পরিবারই প্রকৃত সুখের উৎস। তাই বাবা মায়ের ভালোবাসাকে অবহেলা করবেন না, না হলে জীবনটাই বৃথা হয়ে যাবে।
যাই হোক, আজ এ পর্যন্তই। এরকম সিনেমা আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।